প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। দর্শক, ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলন কেবল ছাত্রদের আন্দোলন ছিল না। এদেশের সাধারণ মানুষের সাহসী অংশগ্রহণ সেই আন্দোলনকে বেগবান করে। এদেশের রাজনীতি সচেতন মানুষ থেকে শুরু করে যার যার অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ আন্দোলনে। তেমনই একজন অকুতোভয় বিপ্লবী ওমর শরীফ মোহাম্মদ ইমরান সানিয়াত। তার বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। জুলাই আন্দোলনের সময় আদালত পাড়ায় মা ও ছেলের একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় হাতকড়া পরিয়ে একটি ছেলেকে নিয়ে যাচ্ছে পুলিশ, আর পেছন থেকে অনেকটা দৌড়ে এসে পিঠে হাত চাপড়ে সাহস দিচ্ছিলেন সেই মা। এই ভিডিও সে সময় সাহসের স্ফুলিঙ্গ ছড়ায় সারা দেশে। ফ্যাসিস্ট হাসিনার খুনি বাহিনীর প্রতি জন অসন্তোষ ছড়িয়ে পড়ে মুহূর্তেই। অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি ওমর শরীফ মোহাম্মদ ইমরান সানিয়াত। তার মুখ থেকেই শুনব কি ঘটেছিল সেই সব দিনগুলোতে। সানিয়াত, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, এছাড়াও অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ। মোসাদ্দেক বিল্লাহ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আওয়ামী নিপীড়নের শিকার ওমর শরীফ মোহাম্মদ ইমরান সানিয়াতের উপর নির্মিত ছোট্ট একটি প্রতিবেদন দেখে নেব। বলা হয়ে থাকে, রাজনৈতিক পরিবারে জন্ম হলে স্বাভাবিকভাবেই রক্তে মিশে যায় রাজনীতি। সাহস, সম্ভ্রম আর মানুষের অধিকার আদায়ে হয়ে থাকে সংগ্রামী। ওমর শরীফ মোহাম্মদ ইমরান সানিয়াত তেমনই একজন সংগ্রামী যুবক। হাসিনার ফ্যাসিবাদের পুরো সময় যার পরিবার ছিল নিপীড়নের শিকার। সানিয়াতের বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বরকত উল্লাহ বুলু, মা শামীমা বরকত। নোয়াখালী সোনাইমুড়ির মির্জানগরে তাদের পৈতৃক বাড়ি। বাবা বরকত উল্লাহ বুলুর রাজনৈতিক সূত্রে সানিয়াত নিজেও এলাকামুখী। নোয়াখালী ৩ সংসদীয় আসনের জনগণের কাছে সানিয়াত নামটি তাই বেশ পরিচিত। জুলাই আন্দোলনে আদালতে মা ছেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওটিতে সানিয়াতকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছিল পুলিশ। পেছন থেকে মা শামীমা বরকত ছেলেকে পিঠ চাপড়ে সাহস যোগান। সানিয়াত শিকলবদ্ধ হাত উঁচিয়ে মাকে সান্ত্বনা দেন, সাহস সঞ্চার করেন নিজেও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাই দাঁড়িয়েছিলেন শিক্ষার্থীদের পাশে। নিজ উদ্যোগে আহতদের দিতেন খাদ্য ও চিকিৎসা সেবা। খোঁজ খবর রাখতেন রাজধানীর কোথায় কি ঘটছে। এইসবই নাকি ছিল তার অপরাধ। হাসিনার পুলিশ বাহিনী তাই সানিয়াতের উপর অকথ্য বর্বর নিপীড়ন চালায়। তাদের সে নির্মমতা যে কতটা ভয়ানক তা বলে দেয় সানিয়াতের দুটি নির্ঘুম চোখ। কেননা কারাগার আর রিমান্ডের সেই দিনগুলোর স্মৃতি মনে হলে সারা রাত আর ঘুম আসে না। শরীরের যন্ত্রণার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় মানসিক যন্ত্রণা। এই যন্ত্রণায় আজও কাতর ওমর শরীফ মোহাম্মদ ইমরানের পুরো পরিবার। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এবার শুনব সানিয়াতের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব স্মৃতি। সানিয়াত, আপনি তো রাজনীতি করেন না, আপনি দেশের বাইরে পড়াশোনা করেছেন, একেবারে রাজনৈতিক কোনো পদ পদবিতে নেই, শুধুমাত্র বাবা রাজনৈতিক ব্যক্তিত্ব বা বিএনপির রাজনীতির সাথে জড়িত। এই অপরাধে আপনাকে জেলে যেতে হয়েছে, দফায় দফায় রিমান্ড, নিপীড়ন, নির্যাতন সহ্য করতে হয়েছে। সেই সময়গুলো কেমন ছিল আসলে, আমাদেরকে একটু খুলে বলুন। জুলাইয়ের আন্দোলনটা যখন আস্তে আস্তে বেগবান হচ্ছিল, আমার বাসা বসুন্ধরায়। আমি বসুন্ধরায় থাকি এবং বসুন্ধরায় আপনার কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটি আছে এবং আশেপাশে আপনার নর্থ সাউথ এআইবি, আইইউবি এবং আপনার ইউনাইটেড ইউনিভার্সিটি। তো ওখান থেকে ধরেন আমার সবচেয়ে বেশি মনে পড়ে হচ্ছে 19শে জুলাইয়ের কথা। আমি খুব কাছ থেকে দেখেছিলাম ওই দিন প্রথম আপনার জুম্মার পর সাধারণ মানুষের উপর কিভাবে নারকীয় হত্যাকাণ্ড চালানো হবে। কেউ ভাবতেও পারেনি যে হেলিকপ্টার থেকে জীবনে গুলি করতে পারে।
একেবারে আবাসিক এলাকা। আবাসিক এলাকার ভিতরে। এবং ওই 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 সময় তো মিছিলে ছিল আসলে শিশুরা ছিল, ছাত্ররা ছিল, সাধারণ মানুষ ছিল। আমি যতদিন বাঁচবো প্রথম থেকেই বলি যে আমার জীবনের সেদিনের একটি মা, তার বাচ্চার বয়স কত 4 বা 5 হবে এরকম, তো যখন গোলাগুলি শুরু হয় মা বাচ্চাকে নিয়ে দৌড় দেয়। তো দৌড় দেওয়ার সময় ধরেন 10 গজ 12 গজ যাওয়ার পর সাধারণ মানুষ সবাই মিলে মাটাকে থামায়। মাটা খেয়াল করেনি যে তার ছোট্ট বাচ্চাটার এখান থেকে গুলিটা ঢুকে বের হয়ে গেছে। তো সেই মায়ের আর্তনাদ, বুক ভরা, আপনি নিজের চোখে দেখেছেন। আমি অনেক রাত এখনো ঘুমাতে পারি না, এই স্মৃতি আমার মনে পড়ে। ঠিক এর আগে পাশে একটা রিক্সাওয়ালা ভাই, উনি ওনার রিক্সাতেই বসা ছিলেন, যেভাবে বসা ছিলেন ঠিক গুলিটা এসে সেভাবে লেগেছে। আজকে আমরা জানি না এনাদের নামগুলো কি ঠিকমতো শহীদদের কাতারে আছে কিনা, এটা একটা প্রশ্ন বা এটা জানার খুব আগ্রহ আর কি। ওখান থেকে ধরেন একজন বাংলাদেশি হিসাবে, একজন মানুষ হিসাবে ধরেন কাউকে কোনো সময় এটা বলিনি যে তুমি ওকে মারো, ইয়া করো, কিন্তু এখানে কেউ ইনজুর হয়েছে কিনা, কারো পানি লাগবে কিনা, কারো বাড়িতে খবর দিতে হবে কিনা, আমরা এইসব কাজে সবসময় ছিলাম। তো দূর থেকে ধরেন আমরা কোনো ফোন টোন ব্যবহার করতাম না, ইয়া করতাম না, কারণ দায়িত্বটা বড় ছিল, বিবেক জ্ঞান বুঝ। কারণ আমি এখন পর্যন্ত ধরেন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যখন আন্দোলনে নেমেছে, ওরা তো কোনো সময় কোনো জায়গায় নিজেদের মতো করে থেকেছে, ইয়া করছে। ওরা যে এরকম একটা দেশের ক্লান্তি লগ্নে, সবচেয়ে আমার জানা মতো স্বাধীনতার পরে সবচেয়ে ক্লান্তি লগ্নে তারা নিজেদেরকে উজাড় করে দিয়েছে। তাদেরকে সেলিউট জানাই, ধন্যবাদ জানাই। এবং তারা এখন পর্যন্ত ধরেন কেউ বলে 52 জন, কেউ বলে 56 জন শহীদ হয়েছেন। 2000-এর উপরে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেপেলেরা আহত অবস্থায় আছেন, এখনও কাতরাচ্ছেন। আমার যখন ধরেন আমার মেজো ভাইটা ডাউন সিনড্রোম, সে বুদ্ধি প্রতিবন্ধী, তার নাম সামির মোহাম্মদ ইরফান, তার বয়স 32-এর মতো, কিন্তু সে একদম স্বাভাবিক না এবং তার এই দুনিয়া দেন সম্বন্ধে খুব, তো সে আপনার ধরেন রাতের বেলা একটু কেক খাবে। আমি কোনো দিক চিন্তা না করে, যেহেতু আমার মা হসপিটালে, আমার বাবা তো তখনও বাসায় নেই, ফেরারির মতো জীবন যাপন করছে, তা আছে। তো আমাদের বসুন্ধরাতে একটা দোকান আছে, ওখানে বনিস্পুন, ওখান থেকে আমি 2টা কেক কিনি আমার ভাইয়ের জন্য। তো কেকটা কিনে যখন আমি গাড়িতে ঠিক উঠবো, তখন দেখি যে একটা গাড়ি আসলো, পরে দেখলাম 2টা। তো মাঝখানে গাড়িটা আমি খেয়াল করিনি, কারণ এর পিছনের গাড়ি দুটো দরজা খোলা ছিল, অস্ত্র তাক করা ছিল। আমি ভাবলাম যে এইভাবে কি হচ্ছে। তো এসে নেমে আমাকে ধরেন 2-3 জন ধরে অস্ত্র তাক করলো। তাক করলে অকথ্য ভাষায় একটু খারাপ, মানে কোনো কথা বলেনি এর আগে? না। নাম কি জিজ্ঞেস করলো, তা আমি বললাম ওমর শরীফ মোহাম্মদ ইমরান। তখন বললো যে আর নাম কি? আমি বললাম সানিয়াত। আমার ঘাটটা ঠাস করে ধরে বললো স্যার পাইছি আর কি। তো পেয়েছি এটা বললো, বলে ঘাটটা ধরে নিয়ে গেল। নিয়ে আমার নামটা আবার 4 বার জিজ্ঞেস করছে। জিজ্ঞেস করার পরে বাবার নাম জিজ্ঞেস করলো। এরপর কতক্ষণ গাড়িতে ওদের যে মাইক্রোতে বসে রেখে, আমার স্পাইনের প্রবলেম আগে থেকে, তো আমার আগে কিছু ইনজুরি ছিল। তো ওনারা আপনার কাদের সাথে কথাবার্তা বলতেছে যে কথাবার্তা কারোরই ধরেন কোনো ভালো আচরণ ছিল না। তো আমার প্রথম কথাটা বলছে যে খেয়াল আছে নাকি তারেক রহমানের তো আমরা কোমর ভাঙা, কিন্তু কীভাবে ভাঙতে হয় জানি, যা জিজ্ঞেস করবো তা উত্তর দিবা। আমি কোনো উত্তর দিই নাই, চুপচাপ ছিলাম। বাবা কোথায়? 3-4 দিন আগে কথা হয়েছে, এর আগে বাবার সাথে কথা হয়নি। জি না, কথা হয়নি। আমার মা হসপিটালে, তো ওনারা পরে গেলেন হসপিটালে, আমাকে নিয়ে গেলেন। তো আমাকে নিচে বসে রেখে গেলেন এবং যাওয়ার সময় দেখলাম যে তারা এমনভাবে যে অপারেশনে গেছেন, যুদ্ধ মনে হয় যে কোনো বড় কোনো একটা ইয়াতে। পরে ওখানে যেহেতু আমার মা মহিলা মানুষ, ওখানে নার্সরা সবাই মিলে, ডক্টররা মিলে কোনো পুরুষকে ঢুকতে দেন নাই।
তো আমার সাথে যারা বসা ছিলেন তারা আর ওখানে আমার সাথে উঠে নাই, অন্য একটা দেখলাম অন্য লোকজন আমার সাথে উঠলো, সবাই আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু সিভিলে আর কি। তো আবার বসুন্ধরায় গেলেন, বসুন্ধরায় গিয়ে আমার গাড়িটার সব কিছু ইয়াটিয়া করে তারা আবার আমাকে বললো যে গত 24 ঘন্টা আর আজকে 16 ঘন্টা তোমাকে খুঁজছি, তো এটা হিসাব হবে। তো গাড়িতে উঠানোর পর আমি উকিল সাহেবকে বলছিলাম যে রামপুরাও ক্রস তখনও করিনি, আমরা এমনি যাচ্ছিলাম, তো গাড়ি ব্রেক করে সামনে, আর পেছন থেকে ধরেন দুজন বসা, তো এপাশে এপাশে, আর পেছনে 3 জন এরকম বসা ছিল। ওর পিস্তলের পিছন দিকটা দিয়ে আমাকে একটা করে বাড়ি দেয়, বলে সরি। 25-30টা বাড়ি দিয়েছে আমি, আর তাই জন্য একজনকে টিটকারি করছে, ইয়ে করছে আর কি। তো ভোরবেলা এরকম ফজর আজানের সময় ডিবি অফিসে পৌঁছাই আমি। তো ঢুকেই দেখি আপনার আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেবকে প্রথম দেখি। এরপর দেখলাম বিএনপির অনেক শীর্ষ নেতারা, আপনার জনাব শিমুল বিশ্বাস সাহেবকে দেখলাম, সৌদিন যদি আইনি সাহেব ছিলেন, এস এম জাহাঙ্গীর সাহেব ছিলেন, আপনার রাশিদুজ্জামান মিলাদ সাহেব ছিলেন। এটা গেলো একদিক, ছোট একটা। এরপর দেখলাম আরেকটা ছোট, এখানের মধ্যে আপনার ডক্টর রফিক, আমাদের বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ডক্টর ডোনার সাহেব, এরকম 2-3 জন। আর এই পাশে একটা বড় রুম, এখানে আমি প্রথম দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে এত মানুষ কেন। আমরা প্রথম দিকে প্রায় 87 থেকে 88 জন ছিলাম একটা রুমের ভিতরে। ওখানে আপনার সুলতান সালাউদ্দিন টুকু সাহেব, সাইফুল আলম নীরব, আমাদের বিএনপির উত্তরের আমিনুল ইসলাম থেকে শুরু করে অনেকেই শীর্ষ আপনার ইয়াতে ছিলেন ওনারা, এবং জামাত ইসলামীরও সেক্রেটারি জেনারেল ছিলেন, আরও অন্যান্য সিনিয়র নেতারাও ছিলেন। একটু পরে যখন আমার রিমান্ডের টর্চার সব কিছু যখন বাড়লো, তখন যে জিনিসটা হচ্ছিল যে তাদের একটা যে বড় প্ল্যান যে ছিল যে আপনার এই টোটাল রামপুরা থেকে উত্তরা যা হয়েছে, এটার মধ্যে আপনার সব কিছুতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ওনাকে এটার মূল আপনার পরিকল্পনাকারী হিসেবে ওরা একটা যে ইয়াটা করেছিল। তো ওনার ফান্ড বা ওনার কথা মতো আমি আর আমাদের এস এম জাহাঙ্গীর উত্তরার, আমরা 2 জন এটাকে এক্সিকিউট করি আর কি। এই স্বীকারোক্তির জন্য এই উপর, এবং আমাকে প্রধান সাক্ষী করার জন্য এই প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে ছেলেপেলে যা করেছে এই সব কিছুর দায় হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। আপনাকে সাক্ষী হওয়ার জন্য চাপ দিচ্ছিল। আপনার কাছ থেকে আবারও শুনবো সানিয়াত, আমরা একটু অ্যাডভোকেট সাহেবের কাছ থেকে শুনে আসি। আপনি শুনলেন যে সানিয়াতের বক্তব্য। সানিয়াতকে সে তার অসুস্থ ভাইয়ের জন্য খাবার কিনবার জন্য বাসার নিচে নেমেছিল, এবং এক প্রকার কিছু বুঝে উঠবার আগেই বা তারা তাদের পরিচয় না দিয়েই তাকে অতর্কিত গাড়িতে তুলে ফেলে। এটি এক ধরনের বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে তার মা অসুস্থ, হসপিটালে ভর্তি, তাকে জিম্মি করে সেই হসপিটাল রেড দিয়ে তার মাকে খোঁজা, এটি আর এক ধরনের অপরাধ। সেই জায়গাটি শুনবো। এবং আরেকটি বিষয় যে তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে সাক্ষী দেবার জন্য, মিথ্যা সাক্ষী দেবার জন্য যে প্রেশার ক্রিয়েট করা, এই 3টি বিষয় আইনের ব্যাখ্যা কি আসলে? ওনার ভাইয়ের জন্য, অসুস্থ ভাইয়ের জন্য কেক কেনার জন্য উনি নিচে নামলেন। কেক কিনেছিলেন, তার হাতে খাবার ছিল, সেটি নিয়ে উনি যাবেন। তৎক্ষণাৎ ওনাকে অ্যারেস্ট করা হলো। এবং যেটা আপনি প্রশ্ন করলেন যে কোনো মামলা ছিল কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে ওনার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। দ্যাট মিনস হলো there is no warrant issued by the competent court, কোনো কোর্ট থেকে কোনো ওয়ারেন্ট ছিল না। এখানে আরেকটি জিনিস আমি একটু উল্লেখ করতে চাই, ইটস ভেরি আনফর্চুনেট যে আমাদের সিআরপিসির কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 54 ধারায় ওনাকে যে অ্যারেস্টটা করা হয়েছে এটা কিন্তু ওটার মধ্যে পড়ে যায়, 54-এর মধ্যে। তো 54-এ যে কতগুলো পয়েন্ট আছে যে কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তিকে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করা যাবে, তার মধ্যে প্রথম একটা পয়েন্ট
প্রথম যে পয়েন্ট, সেই পয়েন্টের মধ্যে একটি ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি আনফর্চুনেট একটা শব্দ রয়েছে, যে রিজনেবল সাসপিশন, যুক্তিসঙ্গত সন্দেহ, যৌক্তিক সন্দেহ, এটা থাকলেই একজন যে কাউকে ধরতে পারবে। তো আমার মনে হয় যে এই যে আনফ্যাটার্ড পাওয়ার দ্যাট হ্যাজ বিন গিভেন টু দ্য পুলিশ, যুক্তিসঙ্গত সন্দেহ তো যে কেউ এটার তো আসলে কোনো ডেসক্রিপশন নাই, এর কোনো ব্যাখ্যা নাই, আসলে এর কোনো একজ্যাক্ট কোনো ব্যাখ্যা নাই। আপনি যে ব্যাখ্যা দিবেন, যেটা বলবেন, সেটা আইন বেআইনি ভাবে ব্যবহার হওয়ার জন্য এই জায়গাটুকু যথেষ্ট। তো এই যে একটা জায়গা, উনি কিন্তু সেটা ভিকটিম, এটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। উনি একটা ঘটনা আমরা শুনছি, কিন্তু এই ঘটনা তো পার্সন টু পার্সন, ইয়ার টু ইয়ার, মান্থ টু মান্থ এটা হচ্ছে। সুতরাং এটাও কিন্তু আমাদেরকে আসলে এই আমরা যে রিফরমেশনের কথা বলছি, হ্যাঁ, ল রিফরমেশন, বিভিন্ন রিফরমেশনের কথা আসছে, এখানে কিন্তু এই বিষয়গুলো কিন্তু নিয়ে আসতে হবে। ওনার স্টোরিটা শুনে আমরা যেটা এটার সাথে মিলাতে পারি, যেটা এটার কমপ্লায়েন্স কিন্তু ছিল না। হ্যাঁ, তাকে বন্দুক তাক করা হলো, তার এই বিষয়টা কিন্তু মানা হয়নি। সেকেন্ড হলো যে সেই বিষয়গুলো অবশ্যই করা হয় নাই তার সাথে, সেটা হলো যে তাকে রিজনটা জানাতে হবে এবং তাকে গ্রেপ্তার করার যে কারণ সেটা লিপিবদ্ধ করতে হবে এবং তার পরিবারকে জানাতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তার আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ দিতে হবে। সুতরাং এই বিষয়গুলো কোনো কিছুই কিন্তু তার বেলায় মানা হয় না এবং এরকম যাদেরকে সংবিধানের ব্যত্যয়, কিন্তু আইনের দৃষ্টিতে এটি কোন ধরনের অপরাধ? পেনাল কোডের অ্যাবডাকশন বা কিডন্যাপিংয়ের ব্যাপারে বেশ কয়েকটি সেকশনে বলা হয়েছে। তো অ্যাবডাকশনের ক্ষেত্রে আমাদের সেকশন 362, সেখানে এটার ডেফিনেশন দেওয়া হয়েছে, যদি কোনো একজন ব্যক্তিকে তার কোনো একটা স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া হয়, যে বল প্রয়োগ করে, ফোর্সিভলি তাকে বল প্রয়োগ করে যদি নিয়ে যাওয়া হয়, অবশ্যই তাকে বল প্রয়োগ করা হয়েছে এবং ইয়েস। তো এইটা ওই ধারার ব্যত্যয়, মানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে কিডন্যাপ করেছে। এবং এই ধারাটার সাথে আরেকটা ধারা আমি এখানে একটু উল্লেখ করতে চাই, আমাদের পেনাল কোডের সেকশন 364-এ কিন্তু আবার একটু আলাদা করে এই বিষয়টার একটু এক্সটেনশন, সেটা হলো উইথ এ ভিউ টু কিলিং দ্য পারসন, যাকে অ্যাবডাকশন করা হলো তাকে মেরে ফেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। মারার দরকার নেই, মেরে ফেলার উদ্দেশ্য অ্যাটেম্পট টু মার্ডার। এখানে কিন্তু আমি কিন্তু সেকশন 364টাও নিয়ে আসা যায়, কারণ তাকে যে পরিমাণ টর্চার করা হয়েছে, মানসিকভাবে ভয় ভীতি দেখানো হয়েছে এবং সময়ের ভাজে ভাজে, হ্যাঁ, জমটুপি পরানো হয়েছে, তার সাথে যে ধরনের ব্যবহার করা হয়েছে, উনি হয়তো বেঁচে আসছেন, আমরা হয়তো বলতে পারি কিডন্যাপ করা হয়েছে, উনি হয়তো বেঁচে আসছেন, ওনার হায়াতে আল্লাহ রেখেছেন। এরপরে আরেকটি যে জায়গাটি, সেটা হচ্ছে মোসাদ্দেক বিল্লাহ ভাই, আপনি নিশ্চয়ই সানিয়াতের বক্তব্য শুনলেন যে তাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বল প্রয়োগ করা হচ্ছিল দফায় দফায়। পুরো প্রক্রিয়ার কোনো একটা জায়গায় কিন্তু আইনকে কমপ্লাই করে না, যে এই একটা জায়গা উনি ল এনফোর্সিং এজেন্সিজ যারা লিগ্যাল কাজ করেছে বা এই কাজটা কাজ করেছে। সুতরাং পুরো প্রক্রিয়াটাই না, এই যে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য প্রেশারাইজ করা বা নির্যাতন করা, এটিকে আইনের কোন ধারায় ফেলবে না? এটি তো আসলে আমাদের তাকে প্রেশারাইজ করে মিথ্যা সাক্ষ্য দেয়া অথবা তার কাছ থেকে একটা প্ররোচিত করা, প্রেশারাইজ করা এবং তার কাছ থেকে হয়তো এরকম করে করে একটা স্টেটমেন্ট নিত বা আন্ডারটেকেন নিয়ে নিতে পারতো, অথবা কোনো একটা মামলায় তাকে দেখা যেত যে কো অ্যাকিউজড হিসাবে অ্যারেস্ট করে তাকে সেই মামলায় একটা 164 দেওয়া হচ্ছে। আপনাকে জমটুপি পরিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য প্রেশারাইজ করা হলো। প্রেশারগুলো কেমন ছিল? নিপীড়ন বা নির্যাতন, শারীরিক কোনো প্রকার নির্যাতন আপনাকে করা হয়েছিল কিনা? যদি করা হয়ে থাকে সেগুলো কেমন ছিল, একটু বিস্তারিত বর্ণনা দেন। এগুলো আসলে মানুষের জানবার দরকার আছে যে শেখ হাসিনা রেজিমের সময় আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে আসলে কোন কোন ধরনের জঘন্যতম অপরাধ বা নির্যাতন নিপীড়ন করা হতো। আমাকে তো 23 তারিখ রাতে, আমি 24 তারিখ পড়ে গেছিলাম, 25 তারিখে আমাকে তো একটা দিন আমার কাছে বা আমার পরিবারের কাছে অনেক বড় ছিল, কারণ আমার মা হসপিটালে ছিলেন। উনি পরে যেটা শুনেছে, আমার মা আমাকে খুব কোর্টে এসে গাড়িতে আমাকে মানে কান্নারত অবস্থায় বলছিলেন যে ওই একদিন সারাদিন আমার মা ডিবিতে গিয়েছিলেন, তারা অস্বীকার করেছেন, প্রতিটা থানায় গিয়েছেন। পরে অসহায় আমার মা
হসপিটালে যাওয়া শুরু করলেন আর কি। প্রায় উত্তরা থেকে শুরু করে সবগুলো হাসপাতালে খোঁজ খবর নিলেন। উত্তরা কয়েকটা হসপিটালে, এখানে কয়েকটা হসপিটালে, লাস্টে সলিমুল্লাহ মেডিকেলে, ঢাকা মেডিকেলে রাতে। এবং আমার মা খুব অসুস্থ ছিলেন এবং খুব এমন অবস্থা ছিলেন, ওনার সার্ভিক্যাল স্পন্ডিলাইটিসের খুব সিরিয়াস ইস্যু, ওনার হাই প্রেশারের রোগী অনেক দিন ধরে। আর আমার মা এগুলো আমাদের সকলে যেন করতে করতে তো কোনো সময় নিজেটা কোনো সময় বলার সুযোগও পান নাই। আমরা সবাই আমার মার প্রতি উপর অনেক নির্ভরশীল। তো একটা সময় যেটা আমার মা বললেন যে ঢাকা মেডিকেলে অনেক বড়, তো কেউ বলছেন এখানে, কেউ বলছেন ওখানে। একটা সময় গিয়ে কেউ একজন বলছিলেন যে এখানেও দেখতে পারেন। তো আমার মা প্রথমে বুঝতে পারেনি, পরে গিয়ে দেখে এটা মর্গ, এবং লাশের মধ্যে একজন বলছে এখানে আছে কিনা খুঁজে দেখেন। তো আমাদের বেড়ে আমার মা অজ্ঞান হয়ে যায়, উনি তার সেন্স হারায়। আমি এটা আমার এর উল্লেখ করলাম এই কারণে, এটা আমি ভুলার মতো না আর কি, যে পরে শুনলাম আমার মায়ের। আর ওই দিন ধরেন 24 তারিখ, যেটা প্রথমে আমাকে ওনারা জমটপিক পড়ানোর পরে ওনারা যে কাজটা করলেন খুব নোংরাতম, ওনার ক্যারেক্টার অ্যাসাসিনেট করে। এটা আমি যেহেতু এটা বিটিভি বা ইয়াতে আমি একটা শব্দ বলতে পারবো না, এবং যত জঘন্যতম উপায়ে আপনাকে যতটুকু বলা যায় ততটুকুই বলুন। কারো ধরেন এরকম নোংরা অমুকের সাথে সম্পর্ক, তমুকের সাথে সম্পর্ক। আমি বলছিলাম যে আপনারা আমাকে এনেছেন যে আমার আব্বা কোথায় বা ইয়াতে। তো বলতেছে যে বাবার চ্যাপ্টার শেষ, বাবারে পাইলে তো তোমারে বাবাকে একসাথে ঝুলাবো, ওটা কন্টিনিউ আছে খোঁজা আব্বাকে। তো বলছেন যে মানে যত নোংরার কথাবার্তা বলা যায় আর কি। তো প্রতিবাদে দেখলাম যে তারা এই কাজটা করছিল যে কখন আমি টেম্পার লুজ করি এবং আমার গলা আমি একটু উঁচা করি বা একটু প্রতিবাদ করি। প্রতিবাদের একটু গলাটা তার উঁচা হলে ধরেন প্রথমে এদিকে আমার কিছু ছিল না, তখন চুপ করে গেলাম, কিন্তু কথাও চলছে আপনার তাদের। সেদিন আর আপনার ইয়া হয় না আর কি, অন্য কোথাও না, শুধু আমার এখান থেকে এখান পর্যন্ত। আর তখন আমি খেয়াল করলাম যে প্রথম মেরেছে হাত বলেন ইয়ে বলেন যেটা যেখানে মানে একজন তো না, মানে ঘাড়ের পেছনটা, ঘাড়ের পেছন থেকে এই পুরো জায়গাটার মধ্যে আর কি। কেউ ঘুষি দিচ্ছে, কেউ আপনার কানে মারতেছে, মানে এরকম আর কি। তো আপনার প্রায় আধা ঘন্টা 40 মিনিট আবার ওনারা করে কি আপনাকে মারলো, মারার পরে আবার 3 তলা থেকে দোতলায় নামায়, দোতলা থেকে 3 তলায় উঠায়, আবার নিচতলায় নামায়, আবার উঠায়, আবার মারে। এটা আমি কোনো ব্যাখ্যা, যাই হোক। এরপরে নিয়ে গেল আবার সেলে যাওয়ার পরে চুপচাপ ছিলাম। পরের দিন সকালে আমাকে কোর্টে অ্যাপিয়ার করে। অ্যাপিয়ার করার সময় ধরেন আমি কোনো রকম, যেহেতু আমার এই অবস্থা ছিল, আমি কোনো রকম মনে মনে চাচ্ছিলাম যে আমার মা আমাকে না দেখুক এবং হাত করা অবস্থায় না দেখুক। আমরা বাবা যেহেতু রাজনীতি করেন, সবসময় মায়ের কাছেই চাওয়া পাওয়া থেকে শুরু করে, তো আমাদের যাই ছিলেন যত ছিল আমার মা আমাদের জন্য খুব কষ্ট করেছে, চাহিদার কেন্দ্রে মা একদম সবকিছুর মধ্যে। তা আমি অতটুকু জানতাম যে আমার মা আমাকে এভাবে কোনো সময় দেখলে অতটা উনি অসুস্থ, এটা জানতাম স্বাভাবিকভাবে নিতে পারবেন না। তো এই কারণে ধরেন চুপচাপ হাঁটছিলাম, কোর্টের ইয়ে করছিলাম। তো আমাকে একজন সামনে থেকে হঠাৎ করে বললেন আপনার মা। আমি তো একবার আমি তাকাচ্ছিলাম, দেখলাম যে কেউ নাই। আবার বলছে আপনার মা আসছে। পিছন থেকে আমার মা এসে আমাকে হাত চাপড়ে বললেন যে নো টেনশন, আল্লাহ আছে, নো টেনশন, তুমি কোনো চিন্তা করবে না। আমার মুহূর্তের মধ্যে ধরেন যা ছিল মাথায়, বা গতকাল এর আগে কি ঘটেছে না আমি কোথায়, সকল মুহূর্তের মধ্যে আলহামদুলিল্লাহ সব ব্যথা চলে গেল। এবং ওই মায়ের মুখখানি দেখে ধরেন আমি এরপরে তো আমার রিমান্ড দিয়েছে, আমার নেক্সট 5 দিন আমি ওইভাবে, আর তো কিছু ছিল না। ওই মানুষটা ধরেন প্রথমে আপনার ওরা যে লাঠি আছে, আমি পরে লাঠিগুলো আমি পরে একদিন দেখেছিলাম, রোলার প্লাস প্লাস্টিকের ইয়া দেওয়া থাকে, দুজন দুপাশে দাঁড়ায়, পাটাকে আপনার ইয়া করে আপনার
10টা আবার 10টা 40টা বাড়ি দিলে তাদের একটা সেট, আবার 2জন আসে, আবার 40টা বাড়ি দেয়, আবার 2জন, মানে এটা হচ্ছে মানে আপনার চোখ বাঁধা তখন, চোখ বাঁধা। আর হাতও তো বাঁধা। আপনার হাত তো আপনার যখন জম টুপি পরে তখন হ্যান্ডকাপ পরা থাকে, আর ধরেন যদি ঝুলালে আপনার চোখে গামছা পরায়, হাতেও গামছা পরায়। আঙ্গুলগুলো আপনার হয়তো একটু ফ্লোরে টাচ করছে বা এরকম, পুরাটা উঁচা, তো ওটার উপর তারা এটাই এটাই এভাবে ঝুলিয়ে কতক্ষণ রাখে একেবারে? যেদিন প্রথম করেছে ধরেন ওই দিন 2-2.5 ঘন্টা, তো মানে 20-30 পর তো আপনার এমনিও কোনো সেন্স কোনো কিছু থাকে না, অনুভূতিহীন হয়ে যায় মানুষ। অনুভূতি। এবং এরপর থেকে ধরেন প্রথম যদি আমার কোনো আওয়াজ বের হয়ে থাকে প্রথম, এরপর থেকে আমার আর ধরেন দ্বিতীয় দিন কোনো আওয়াজ আর বের হয় না, কারণ যত আওয়াজ বের থাকে তত আরো বেশি মারে। এবং ওদের কথাটা হচ্ছে কি মানে আপনার এক একজনের এক একটা এজেন্ডা নিয়ে, মানে আপনি এখন এই জিজ্ঞেস করতেছে আপনার অমুককে চিনি নাকি, না না বললাম কেন মায়ের, আবার কবে দেখা হয়েছিল, কথা হয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মানে মূল কথাটা হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের ওনার কি জানি বা ওনার ব্যাপারে আমি কতটা অবগত এবং বলে দিতে পারি কি তথ্য আছে, এখানে এটা করেছে, এখানে এটা কখন ফোন আসছে এখন। এবং পরে আমি যেদিন বের হওয়ার কিছুদিন পরে আমি একটা প্রেস কনফারেন্স দেখলাম এক্স ডিবির তো ওখানে সে বলছিল যে আমাকে যখন অ্যারেস্ট করা হওয়ার পরে, স্বীকার করার পরে, যে আমার নাম বলার পরে যে আমার বাবার নাম বললেন, এবং ওখানে সে বলছে যে আমার সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের প্রতিদিনই যোগাযোগ হতো। মানে ওই সময় আপনাকে আটকের সময় সংবাদ সম্মেলনে উনি বলেছিলেন, তো হারুন সাহেব টিভি। হ্যাঁ, তো মূল কথা হচ্ছে আপনার মামলা ধরেন উত্তরার, আমাকে জিজ্ঞেস করছে বিটিভির ব্যাপারে, আমাকে জিজ্ঞেস করছে আপনার এই রাস্তায় কি হয়েছে, মেট্রো রেলের ব্যাপারে। মেট্রো রেলটা আসছে পরে, প্রথমে আপনার শুধু আপনার সেতু ভবন, এরপরে প্রগতি সরণি বা নতুন বাজার, এরা কারা ছিল, ঠিক আছে, আমি কবে কি ফান্ড দিয়েছি, কোথায় টাকা দিয়েছি, এই মানে এই সব কথাবার্তা আর কি। আর মূল কথাটা হচ্ছে কি 25 তারিখ 2-3 ঘন্টার মতো, কিন্তু আমার নেক্সট মানে ডে 2 থেকে ডে 5 এই 4 দিন কোন দিন 8-9 ঘন্টার কম হয়নি, একবার দুবার না, এর থেকেও বেশিও নিয়েছে, আমাকে নিয়ে পিটিয়েছে। যেখানে মারতো আপনার যে বিল্ডিংটা থেকে, আর সেলটা তো আর একটু হেডকোয়ার্টারের যে বিল্ডিংটাতে, তো মাঝপথে সাবেক ডিবি প্রধান আমাকে দেখেছে, আমিও ওনাকে দেখেছি আর কি দূরে থেকে। ঠিক 1 ঘন্টা পরে আমাকে আবার ডাক দেয়, তখন আমাদের সিনিয়র যারা বিএনপি আছে তারা খুব এটার প্রতিবাদ জানানো নিয়ে করলেন, তো কেউ তো কোনো কথা বলে না, বলে ছেলেটা মাত্র আসলো, আপনারা এখন তো 12:30 থেকে ধরেন আবার আনার পরে যে টিম, ওই টিম তো আর মারবে না, কারণ এবার তো কমপ্লেন, কারণ আমার তো যতটা নেওয়ার আমি ততটা নিয়ে, তো আমার তো একটা আছে, ওদের মধ্যেও কেন জানি একটা ভয় ছিল, বাট অর্ডারটা পালন করতে হতো ওইভাবে, যে কারণ যখন মারার সময় ওরা যে কথা বুঝতাম, তো ওরা ভিডিও করে আবার ডিবি প্রধানকে পাঠাতে হতো, যদি স্যাটিসফাইড না হয় তাহলে ওদের পানিশমেন্ট, নাহলে আমার উপর আবারও মারা। এমনও সময় হয়েছে ধরেন, না আমরা শুনেছি যে আপনাকে যখন নির্যাতন চালানো হতো তখন একদিকে আপনার মাকে ফোন দিয়ে ওটা তো আছে, এটা তো একটা বিষয় তো ধরেন আমার আছে, কিন্তু এর মধ্যে আরো অনেকগুলো ঘটনা আছে যেগুলো ধরেন আজ পর্যন্ত বলার মতো ছিল। ধরেন আমাকে কোন লাঠি দিয়ে মারবে বা কি দিয়ে নির্যাতন করবে, আরেকটা ছেলেকে বা ওকে ওটা দিয়ে মেরে বলতেছে কোনটা ভালো, এটা তো ধরেন এক ধরনের কি বলবো, এটা তো সুস্থ মস্তিষ্কে কেউ তো। আপনাকে মারার সময় আপনার মাকে কল দিয়ে রাখতো ফোনের অপর, ওটা শুনেছি। ঘটনাটি কি বলুন? ওটা হচ্ছে আপনার এই যে রাতের বেলা যখন আমাকে নিয়ে এসছে আপনার পরে, তখন ওই টিম যখন মারবে না, তখন প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাকে এক জায়গায় বসেছিলাম আমি। পরে 1:30-2টার দিকে এরকম হবে, এসেই ধরেন আমার তো বাধাই ছিল, সব কিছু টেনে ঝুলাইলো আর কি। ঝুলানোর পরে আমি জাস্ট বলার চেষ্টা করলাম যে ভাই আমার
ডান পায়ের হাঁটু বলতে পারি নাই। আমার এটা এখন লিগামেন্টটা ছিঁড়া, আমার টিস্যুগুলাও ধরেন 8টা থেকে যারা করেছে এক গ্রুপ, আমার পায়ের এই গোড়ালির মধ্যে ধরেন 3-4 জন বা 2-3 জন তো হবে, অনবরত আমাকে এই যে তাদের বুট দিয়ে জায়গায় শুধু মানে শুধু কিক করেছে আর কি, যে কারণে আমার টিস্যুগুলা ছিঁড়া। আর আপনার ধরেন ঝুলানোর পরে ওই যে ধরেন টানা, মানে ওই যে আমাকে ওই সময় মেরেছে তার সবচেয়ে সে বাজে ভাষায় কথা বলছিল যে তাকে ঘুম থেকে উঠে আনা হয়েছে, সারাদিন মানুষ মারে, এখন তার আবার এই জন্য তাকে উঠে আনা হয়েছে, এই জন্য ওই ইসিতে আরও বেশি। ফজর আজানের সময় শুনতে পাচ্ছিলাম ওই সময় আমাকে কোনো রকম, তখন আর আমার পা অনুভূতিহীন হয়ে গেছে। এবং তখন আমাকে দুজন যারা ছিল তারা বলতেছিল যে তুমি যে নর্মাল, তুমি যে ওই সময় যে ডিবি প্রধান দেখছে আমাকে যে নর্মাল হাঁটা, ওটা বুঝি ওনার পছন্দ হয়নি, এবং যারা আমাকে এর আগে মারছে তাদেরকে বলে পানিশমেন্ট দেওয়া হয়েছে, প্রপারলি বুঝি মারা হয়নি আমাকে। আমি তখন ও বলছে যে একটু অভিনয় করতা তাহলে তোমার আর এই সমস্যাটা হতো না। তো চোখের পানি মুছলাম, আর তো কিছু করার নেই। তো পরে আমার মা আমাকে বলতেছিলেন যে যে আমার মা সেকেন্ড রিমান্ডের আগে ইয়ার পরে আমাকে বলতেছে বারে বারে যে যখন আমাকে কোর্টে চালান করবে, মানে জেলে চালান করবে, তখন আমার মা খুব অদ্ভুত আচরণ করছিল ওই দিন। শি ওয়াজ ভেরি ফিউরিয়াস। এবং এর মাঝে ধরেন ভিডিওটার কারণে আমার মাকে যে এত ছেলেরা চিনে, আমি বা সবাই একটু মাকে ছুঁয়ে দেখবে, বা ওইটা একটা আলাদা ধরনের, বুঝতেও পারি নাই যে কি হচ্ছিল বা কেন হচ্ছিল জিনিসটা, যে ভিডিওটা কোথায় হলো বা কি হলো। ওনারা এই এতগুলো ছেলে আমার মাকে চিনে বা আমাকে চিনে বা কোথা থেকে, কিন্তু আমার মা বলতেছে যে আমি শুনছি আমার ছেলেকে। তো আমি পর জাহাঙ্গীর আঙ্কেলকে বললাম আম্মা এরকম করছে কেন? তখন আম্মা বলে যে আমার হাত ধরে খুব অনেক 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 কান্না, বুঝতে পারছিলাম না কেন। বলে আমাকে মারে, আমার ছেলেকে মারে, আমাকে শোনায়, আমি মা আল্লাহকে বললাম 7 দিনও থাকবে না কেউ, আল্লাহকে বললাম। তো এমন আমার মাকে দেখে আমার খেয়াল আছে, এমন কোনো মানুষ নাই যেখানে কাঁদে না। আর অনেকে যারা ছিল দেখেছে, ধরেন ইয়াতে ছিল, তারা আপনার ওরা তো জানেই যারা ছিলেন। আমি কোনো সময় এটা ভাবতেই পারি নাই। পরবর্তীতে আপনি তো জানতে পেরেছিলেন কিনা যে আপনার মাকে ফোনের অপর প্রান্তে রেখে আপনাকে নির্যাতন করা হয়েছিল? সেই ঘটনাটি কি ছিল, ছোট্ট করে বলুন। আমরা ওই এটার মধ্যেই আর কি, যে ওই ফোনের মধ্যে রেখে আমাকে শোনাচ্ছে আর কি, মাকে শোনায় ওই যে ভিডিওর কারণে। আচ্ছা আচ্ছা, যে আপনাকে পিটিয়েছে, যে হিরোইক অবস্থায় গিয়েছো, এবার এটার পরিণাম দেখো আর কি। এই যে নির্যাতন, এর কতদিন পরে আপনাকে জেলখানায় দিল, কত তারিখে দিয়েছিল? আমার প্রথম মামলাতে তো আপনার 5 দিন রিমান্ড দিল। দ্বিতীয় মামলায় আমাকে মেট্রো রেল, আমি 27 নম্বর আসামি ছিলাম, যখন রিমান্ড শুনানি দেয় তখন শুধু আমরা 2 জন, আমি আর SM জাহাঙ্গীর। এবং ওখানে আইও বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ধ্বংস হয়েছে, এবং তাদের কাছে তথ্য আছে যে বিদেশ থেকে বিদেশ থেকে নির্দেশ এসছে, এবং এটার মাস্টার মাইন্ড, প্রথম মাস্টার মাইন্ড শব্দটা ওই দিন শুনতে পাই, আদালত বারান্দায় শুনতে পাই যে এটা ওমর শরীফ, মোহাম্মদ ইমরান, সানিয়াত এবং SM জাহাঙ্গীর মেট্রো রেল এটার ব্যাপারে। ওই দিনে আপনার পরের দফায় কতদিন রিমান্ডে ছিলেন? 5 দিন, কিন্তু 2 দিন হয়নি, কারণ ডিবির হারুন চেঞ্জ হয়ে যায়। এই যে মানে ধারাবাহিক নির্যাতন এবং অবর্ণনীয় নির্যাতন, এর ফলে আপনার শারীরিক যে ক্ষতি হয়েছে সেগুলো শুনবো। এর আগে একটু আমরা অ্যাডভোকেট মোসাদ্দেক সাহেবের কাছ থেকে শুনে আসি। মোসাদ্দেক ভাই, সানিয়াতের বর্ণনা শুনলেন যে তাকে ফোনের এক প্রান্তে তার মাকে রেখে অপর প্রান্তে তাকে পেটানো হচ্ছিল এবং ঝুলিয়ে পেটানো হচ্ছিল, যেটা আমরা উদাহরণ হিসেবে মাঝে মাঝে বলি বা রেগে গেলে বলি যে তোকে ঝুলিয়ে পেটাবো। সেরকম ঝুলিয়ে পেটানো, এটা তো আদিম বর্বরতাকেও হার মানায় অনেক ক্ষেত্রে। এবং ওমর শরীফ, সানিয়াত আরেকটি কথা বললেন যে এমন নির্যাতন করেছে যা জীবনে
সে কাউকে কোনোদিন বলতে পারবে না বা বলবে না, এবং এমন অকথ্য ভাষা ব্যবহার করেছে যা তিনি আসলে টেলিভিশনে গণমাধ্যমে সেটি আসলে উচ্চারণ করা সম্ভব না। এই এখতিয়ার আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে বাংলাদেশের কোনো আইন বা পৃথিবীর কোনো আইন দিয়েছে কিনা? পুরো বিষয়টা একটা ফ্যাসিস্ট একটা রেজিম তার টিকে থাকার জন্য দীর্ঘদিন ধরে তার ভিন্ন মত, ভিন্ন দল, সেই ব্যক্তি, তার পরিবার, তার পরিবারের সদস্যদের উপরে, যারা রাষ্ট্রের প্রতি হুমকিও না বা ওই দলের প্রতি, এরকম ব্যক্তিদেরকে যে অকথ্য নির্যাতনের যে গল্প আমরা ওনার থেকে শুনলাম, এটিকে একটি শব্দেই আমরা করতে চাই, সেটা হলো যে এটি একজন সাইকোপ্যাথি। রাষ্ট্রের প্রধান যে পতিত স্বৈরাচার, তিনি দীর্ঘদিন তার এই ফ্যাসিস্ট রেজিমকে টিকিয়ে রাখার জন্য উনি আমাদের ল এনফোর্সিং এজেন্সিসগুলোকে এভাবেই তৈরি করেছে। খুবই আনফর্চুনেটলি ল এনফোর্সমেন্ট এজেন্সি বলা যায় কিনা? এটার নামে তো তারা তাই, কিন্তু আসলে তাদের এই কর্মকাণ্ডের সাথে যদি আমি ল শব্দটাই নিয়ে আসি, এজেন্সিস পরের বিষয়, ল শব্দটা নিয়ে আসলে সেই লয়ের মানহানি হয়। এরকম কর্মকাণ্ড করার পরে সেই এজেন্সিসের মেম্বার বা তাদেরকে ল এনফোর্সিং এজেন্সিস বলা বা সেই ডিপার্টমেন্টটাকে আসলে কোনো আইনের আওতাধীন কোনো ডিপার্টমেন্ট বলা, বৈধতা দেওয়ার কোনো সুযোগই নেই। এবং সেটাকে ডিবি, ডিটেকটিভ ব্রাঞ্চ, যেটা বাংলাদেশের রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট, তাদের কাজ তো আসলে এরকম একজন ভিন্ন মতের একজন দলের একজন নাগরিক তাকে নিয়ে এভাবে অকথ্য নির্যাতন, অকথ্যভাবে অবর্ণনীয় তাকে নির্যাতন করা, সবটা হয়তো সানিয়াত কোনোদিনও বলবেন না। কিন্তু সবচেয়ে প্যাথেটিক যে বিষয়টা, তিনি তাকে মেরেছেন, তিনি সেটা সহ্য করতে হয়েছে, কিন্তু তার নির্যাতনের বিষয়টা তার মাকে শোনানো বা নির্যাতন করে আরেক ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাকে খুশি করা যে তাকে যে আমরা যে নির্যাতন করেছি সেটা কি সাফিসিয়েন্ট কিনা, আপনি খুশি কিনা, এবং তার মন রক্ষার জন্য আবারও পুনরায় করা। তো পুরো বিষয়টাকে আমরা আসলে এগুলো স্বাভাবিক হিউম্যানিটির কোনো বিষয়টা এখানে নাই। ল এনফোর্সিং এজেন্সিসের যে কর্মকাণ্ড, তার মধ্যে তো যে হিউম্যানিটির কোনো সুযোগ এখানে নেই বা কোনো হিউম্যানিটি ব্যাখ্যায় এটি আসে না, তাহলে এটি নিশ্চয়ই হিউম্যানিটি ভায়োলেশন। তার মানে সানিয়াত এখন চাইলে তাদের বিরুদ্ধে মানবতা লঙ্ঘনের অপরাধে অভিযোগ করবার কি আইনি সুযোগ পাবে? অবশ্যই অ্যাক্টিভিটিস যেই বিষয়গুলো উনি বর্ণনা করেছেন, ল এনফোর্সিং এজেন্সিস, পুরো ঘটনাটা দ্য ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, এই পুরো বিষয়টি আমরা এবং সানিয়াত ভাই উনিও জেনে থাকবেন যে ওনার এই পুরো ঘটনারকে কেন্দ্র করে কিন্তু আমাদের আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে কিন্তু ওনার অভিযোগ দায়ের করার সুযোগ রয়েছে। সানিয়াত, এখন আপনার শরীরের কি মানে সমস্যা বা কোন ধরনের ভোগান্তির মধ্যে আপনি আছেন এই নির্যাতন নিপীড়নের কারণে? সবার আগে হচ্ছে মানসিক, কারণ আপনি এখনো স্বাভাবিকভাবে ভাবতে পারেন না। যে মেডিসিনও আপনার নির্যাতনের মাঝখানে 2বার ইনজেকশনও দেওয়া হয়েছিল, মেডিসিনও দেওয়া হয়েছিল জোর করে। পরে শুনেছি এটা সিজোফ্রেনিয়ার মেডিসিন টাইপের। আমার সব কিছুর নাম ছিল, আমি কথা বলতে পারতাম না গত 1-1.5 মাস। কিন্তু আমি মাঝখানে একটা জিনিস আপনার অ্যাড করতে চাই, যেটা ওরা বাজি ধরতো কে কটা মেরেছে, এটার উপর তারা আলোচনা করতো। আমাদের চোখ বাঁধা থাকতো, ভাবতাম যে আমাদেরকে ভয় দেখানোর জন্য বা ইয়া করার জন্য। নির্যাতনের সময় আপনি শুনেছেন? হ্যাঁ, এরা আপনার কে কজনকে মেরেছে, কে কোনটা হয়েছে, এটার উপরে তারা বাজি ধরতো, কে কত পুরস্কার পেয়েছে, সবার জন্য আপনার বরাদ্দ থাকতো, কে কটা হলে তাদের টার্গেট ফুলফিল করলে। আগে শুনতাম যে এরকমও গেছে যে এতজনকে ধরতে পারলে টার্গেট ফুলফিল, কিন্তু কাউকে মেরে ফেলার জন্য টার্গেট জুলাইয়ে আসলে সেটি ছিল কতজনকে মারতে, কে কতজন মারতে পারে, কে এটার উপর পুরস্কার ছিল তাদের। এখন আপনার শরীরের কি অবস্থা? আপনার হাতে লাঠি দেখছি, এই বয়সে আমার গোড়ালির টিস্যুগুলা আপনার এখানে, এটার আমার অনেক সময় লাগবে। আমার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে আছে এখানে, এগুলা তো আর দাগ বা
ওদের একটা কথা, দাগ ফেলানো যাবে না, পানি দেওয়া যাবে না, কিন্তু আমার দাগ বলতে সব কালো হয়ে গেছে তো এই জায়গাগুলো। তো আমার মাংস এখানে আপনার ব্যাক মাসেল যেটা পরীক্ষা করার পর আমার 28% আমার ডক্টর বলছিল, অন্য কোনো ভাষা বলবো না, থ্যাতলানো আর কি। ডাক্তার কি বলেছে কত বছর আপনার এই চিকিৎসা নিতে হবে বা এটা- কত সময় ধরে নিতে হবে? এটা আমাকে কিছু দেশের বাইরে যাওয়ার কথা আমার, কিন্তু আমার বাবা অসুস্থ, আমার বাবারও 2টা অপারেশন হয়েছে এতদিন ইয়াতে, তো এইসব কারণে যাওয়া হয়নি। আর এর সাথে একটা ব্যাপার আছে, আমি দেশের বাইরে যাইনি, আমার কাছে ডেইলি ফোন আসে পঙ্গু থেকে, থেকে, এবং আপনি যদি পঙ্গু হসপিটাল থেকে হাজার হাজার শত শত ছেলে পেলে যারা কোনো চিকিৎসায় নাই, তারা এই আন্দোলনে, আমি তো বেঁচে আছি, আমার তো পা তো সাথে আমি লাঠি দিয়ে ভর করছি, অনেকের তো পা নাই, অনেকের তো অনেক, এই জন্য আমি বিদেশ যাই না, আমি দেশে তাদের যত পাশে হয় থাকবার জন্য থাকবো, এবং এটা আমার নিজের সাথে নিজের একটা প্রতিবাদ। এবং এই একটা রেজিম বলেন, এই একটা স্বৈরাচার থেকে যারা সারা বাংলাদেশের মানুষ যারা যেখানে এসেছে, এটা তাদের হক, সরকারের কাছে অনুরোধ করব যে তাদের হকটা যেন তাদেরকে দেয়। আপনার কি আসলে কোনো অভিযোগ আছে বা আপনি আপনার সাথে ঘটে যাওয়া এই নির্যাতনের কোনো বিচার চান কিনা? বর্তমান প্রেক্ষাপটে না। আমি সবার কাছে বিনীত অনুরোধ করব যে 2টা জিনিস, একটা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির স্বীকৃতি সম্মানটা দিবেন। এই ছেলেরা ঢাকা শহরে বা যেভাবে এসেছে, সারা যা করেছে, এই দান, এই বলিদান, এই ত্যাগ, এটা ভুলার মতো না, এবং এটা ওদেরকে দিতেই হবে। আর দ্বিতীয়টা হচ্ছে যে যেভাবে যারা, আই কল দেম দ্য হিরোজ, সামটাইমস দ্য সুপার হিরোজ, এরা আপনার, আমি সাদাত বলেন, ইমরান বলেন, আরমান বলেন, নাইম বলেন, আপনার সিয়াম বলেন, তো আমি এরকম অনেক অগণিত চিনি যারা আপনার এখনো ব্যথায় কাতরাচ্ছে, বা আপনার ধরেন আমি এখন কোনো শপিং বা অন্য কিছু করি না, কারণ একটা দেখলাম যে 2000 টাকা ওর এক সপ্তাহের ওষুধ, আমি কতটুকু পারি, আমি কি করব? কিন্তু এই সরকার, প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, নোবেল লরেট অফ পিস, এবং জুলাই ফাউন্ডেশন থেকে শুরু করে ওনারা অনেক উদ্যোগ নিয়েছেন, মেহরবানি করে ওনাদের পাশে থাকবেন, এবং একটা অনুরোধ করব সম্মানের সাথে, এটা কোনো সাহায্য না। আপনাকে যে সাহস জুগিয়েছিল সেই সাহসে সারা দেশের সানিয়াতরা কিন্তু অগ্নিগর্ভ হয়েছিল, সাহস পেয়েছিল। সেই মাকে কি আপনার কিছু বলার আছে? আপনার মাকে, ওনার জন্মদিন 1 জানুয়ারি, তা আমি এবার আমার একটা ছবি আছে, আমার মা কোর্টে তাকাচ্ছিলেন আমার দ্বিতীয় রিমান্ডে, জাস্ট আমি আমার মার কাছে মাফ চাচ্ছিলাম ওই দিন, যে মা আমি আর, কারণ আমার নেওয়া সম্ভব না আর এভাবে। তো এটা শুধু বলতে চাই যে কোনো সময় ওইভাবে বলা হয়নি, মা তোমাকে অনেক ভালোবাসি মা, এবং ক্ষমা করবেন, আমি হয়তো বা যোগ্য সন্তান হয়ে আসতে পারি নাই, কিন্তু এখন দেখি তোমার হাজারো সন্তান আছে, তোমাকে ডেইলি দোয়া করে, প্রতিদিন করে, এবং এই নেয়ামতের এই হাজার সন্তানের সাথে আমিও একজন, তোমাকে অনেক ভালোবাসি মা। আমরা শেষ করব। অ্যাডভোকেট মোসাদ্দেক বিল্লাহ, এই সরকারের কি করা উচিত? এরকম সানিয়াত, হাজারো সানিয়াত আছে, হাজারো সানিয়াতরা দেহে এই ক্ষত, জুলাইয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছে। এই সরকারের প্রতি বা বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আপনার কি কোনো সাবমিশন আছে কিনা? অবশ্যই, এই যেই মানুষদের আত্মত্যাগ, জীবনের বিনিময়ে আমরা এই গণ অভ্যুত্থান অথবা এই ফ্যাসিস্ট রেজিমকে আমরা তাড়িয়েছি, যারা মারা গেছে তো মারা গেছে, আল্লাহ তাদেরকে বেস্ট নসিব করবেন, শহীদের মর্যাদা দিক, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা বেঁচে আছেন তাদের জন্য তো আমাদের দায়িত্ব অবশ্যই আছে। আমি মনে করি যে এই সরকার যাদের উপরে দাঁড়িয়েছে, যাদের ম্যান্ডেটে বা যাদের কারণে এরকম একটা সরকার হতে হয়েছে, তারা তাদের 2-4টা কাজও যদি করেন, আমি মনে করি যদি 2টো কাজ করেন, তার মধ্যে প্রথম কাজ হওয়া উচিত এটা, এই আহত যারা রয়েছেন তারা যদি নিজেদেরকে হেল্পলেস মনে করেন, তাহলে আপনি আসলে যত সংস্কারের কথা বলেন আর যত ডেভেলপমেন্টের কথা বলেন, অথবা বাংলাদেশকে আরও অনেক উন্নত জায়গায় নিয়ে যাবেন, এই যে কথাগুলো না, এই কথাগুলো তখন আপনি আসলে বাস্তবতার সাথে কমপ্লায়েন্স করতে পারবেন না, কষ্ট থেকে যাবে। কারণ যারা আহত বা নিহত, কারণ চোখের তারা যেন সামনে করুণা
না পায় আমাদের সেটাই। তারা যেন সম্মানটুকু পায়। সম্মানটুকু পায়, এটা কোনোভাবেই তাদেরকে সানিয়াদ ভাই একটা কথা বলছেন, ভেরি ইম্পর্টেন্ট কথা এটা, যে সাহায্য ফাউন্ডেশন অথবা সাহায্য করছি এই শব্দটাই এখানে আসার কথা না। তারা আহত হওয়া, জীবন দেওয়ার কি কারণ ছিল? আজকের এই বাংলা আরও 100 জনের মতো তারা যদি ঘর থেকে বের না হতো, তাহলে এই রেজিমকে আপনি নামাতে পারতেন না। তারা সাহস করে বেরিয়েছে, মারা গেছেন, শহীদ হয়েছেন। আহত যারা, তাদেরকে আসলে আমি মনে করব যে এরকম একটা কমপ্লেন আসা যে তারা সাহায্য পাচ্ছেন না, হেল্পলেস, এটাও তো আসলে দুঃখজনক। এই কথা তো আসলে আমাদের এই ফোরামে উত্থাপিত হওয়া, এটাও আসলে আমাদের জন্য দুর্ভাগ্য। ধন্যবাদ অ্যাডভোকেট মুসাদ্দেক বিল্লাহ, ধন্যবাদ সানিয়াত, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। ওমর শরীফ, মোহাম্মদ ইমরান, সানিয়াত ছিলেন হাসিনা বাহিনীর নিপীড়নের আরেক শিকার। গত 17 বছরে এমন অসংখ্য নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে সানিয়াতের পরিবারকে, অথচ এই রাষ্ট্র সংবিধান সকল দলমতের মানুষকেই দিয়েছিল সমান সুযোগ, নিশ্চিত করেছিল মৌলিক মানবিক অধিকার। যদিও ফ্যাসিস্ট হাসিনা তার এসবের কিছুই তোয়াক্কা করেনি। নির্যাতন, নিপীড়ন ছিল তার মসনদ টিকিয়ে রাখার একমাত্র হাতিয়ার। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেইল nipironersriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।